তোমার মতো ব্রাইট স্টুডেন্টস যদি এরকম করে ব্যাপারটা কিন্তু সত্যি হতাশায়। মেয়েটা মিনমিন করল, সরি স্যার, আর হবে না। ভদ্রলোক থামলেন না। পরপরই পিয়রের সেই অপছন্দের বাক্যখানা আওড়ালেন, তুমি হলে ধূসরের বোন। ধূসরের রেজাল্ট কিন্তু সব সময় ব্রিলিয়ান্ট ছিল। তোমার উচিত ওকে অনুসরণ করা। শান্ত পিয়রের মেজাজ চটে গেল। মাথা নিয়ে ভ্রু কুঁচকায়, কটমটিয়ে ভাবে, আমি ধূসরের বোন নয়, বুঝেছেন আপনি? ভদ্রলোক আরো জ্ঞান দিলেন। কত শত উপদেশ। শিকদার বাড়ির ছেলে মেয়েদের এটা কমন কলেজ। বাড়ির কাছে, আবার মানের দিকে ভালো। ধূসর থেকে সাদিক সবাই এখান থেকে পাশ করে বেরিয়েছে। একচোট বক্তব্য শেষ করে দম নিলেন ভদ্রলোক। পিউ আনত হয়ে দাঁড়িয়ে। এইবার মুখ খুলল ধূসর। বারবারের মতো গভীর তার গলার স্তর। আমার মনে হয় আপনাদের আরেকটু স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানো নয়, দরকার পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখবেন। পিউ হাঁ করে চাইল। শত্রু তো তার ঘরেই। কি নির্মম লোক রে বাবা! কোথায় ওনাকে এভাবে দেখে দুঃখে দুর্ভাগ হবে তা না। ধূসর বলল, আমি এখন আসছি স্যার, আপনি কিন্তু আসবেন? ভদ্রলোক গদগদ হয়ে বললেন, আরে নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি নিজে এলো নিয়ন্ত্রণ জানাতে, আমি আসবো না। থ্যাঙ্কস ইউ। ধূসর চলে গেল। যেতে যেতে একবারও পিছু ঘুরল না। সম্পত্তির চাকরচাউনি ফের আহত হলো। কষ্টে ভাসতে গিয়েও সোজা হলো। সামনে কবিতা দাঁড়িয়ে বলে। ভদ্রমহিলা গমগমে কণ্ঠে বললেন, যাও, আর যেন এরকম না দেখি। ঝটপট ঘাড় নড়ালো পিউ। বোঝালো, আর এমন হবে না। ক্লাসে ঢুকলো হাসি মুখে। এই যে এতক্ষণ কান ধরে পুরো কলেজের মাঝে দাঁড়িয়েছিল, সেসবের চিহ্নমাত্র নেই। তার হাস্যোজ্জ্বল মুখটা দেখে কপাল গোছায় তানহা। অবাক হয়ে ফিসফিসিয়ে করে, তুই হাসছিস কেন? এভাবে কান ধরে দাঁড়িয়েছিলে, লজ্জা করছে না? পিউ পাল্টা অবাক হলো, নিজের কান তোই ধরেছি, লজ্জা করবে কেন? কলেজ কোচিং সব সেরে পিয়রের বাসায় ফিরতে সন্ধ্যা হলো। তারপরেও শীতকাল, বেলা ছোট, সাদিপ আসে ওর পরেই। আজকেও একই সময় এলো। কাঁধ থেকে লম্বা ব্যাগটা নামিয়ে রেখেই ধাপ করে বসলো সোফায়। পিউ সেটার অন্য মাথায় বসে। মেয়েটার এদিকে মন নেই। মনোযোগী চোখ দুটো টেলিভিশন আটকে। ততক্ষণে মাথায় টোকা দিল সাদিফ। হুকুম করলো খসখসে গলায়, সারাক্ষণ টিভি, এক গ্লাস পানি নিয়ে আয় যা। পিউ বিরক্ত চোখে চাইল। না করবে ভাবলেও সাদিফের ক্লান্ত মুখটাই নিভে গেল তা। যাচ্ছি বলেই ছুটল খাবার ঘরে। পিউ ফিরে এলো মিনিট কয়েকে। গ্লাস বাড়িয়ে দিতেই আলোর মতো হাসল সাদিফ। প্রচণ্ড ফর্সা ছেলের হাসিটা চোখ বাঁধিয়ে দেওয়ার মতো। কিন্তু পিওরের ধ্যান তো এসবে নয়। সে উৎসুকিত চিত্রে টিভির স্ক্রিন দেখছে। কেজিএফ চলছে। হিরোটা এত ড্যাশিং, একেবারে ধূসর ভাইয়ের মতো সারাক্ষণ কপাল কুঁচকে রাখে। হাসলেও না। সাদিপ আর চোখে পিওকে দেখলো এক পল। হাসলো সে, জিজ্ঞেস করলো, টিভি দেখতে অনেক ভালো লাগে তাই না? পিওরের চিত্র প্রফুল্ল খুবই। আপনার কি আর কিছু লাগবে? মাথা নাড়ালো সাদিফ। পিউ জায়গায় এসে বসলো আবার। সাদিফের পানি আনার কাজ তার নতুন নয়। অফিস থেকে ফিরেই সব সময় বলবে, পানি দে। তাতে আশেপাশের লোক থাকুক না থাকুক, এমনকি পিউ ঘরে থাকলেও ডেকে নামাবে। মেয়েটা মাঝে মধ্যে বিরক্ত হয়, বিড়বিড় করে বকাঝকা করে, কিন্তু মুখের ওপর না বলে না। শত হোক বড় ভাই তো। তবে এই ভদ্রতার মাঝেও পিওরের অন্যরকম আক্ষেপ মিশে থাকে। সাদিপের মতো ধূসর কেন ওকে দিয়ে কাজ করায় না? কেন বলে না, পিউ আমাকে পানি এনে দে তো? তাহলে তো জান প্রাণ খুইয়ে হলেও পানির গ্লাস মাথায় নিয়ে বসে থাকতো পিউ।
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। একেবারে সোজা ম্যানেজার পোস্ট, এই গুণেই ছেলে পরিবারে নয়নমণি এখন। অবশ্য ছোট থেকেই সাদিপ ভীষণ বাধ্য, ভদ্র ছেলে, বড়দের সাথে ঠোঁট মিলিয়ে তর্কে নামার রেকর্ডটা ওর থলিতে নেই। প্রথম বাপ চাচারা ব্যবসার জন্য চাপ দিলেও তার সয় চেষ্টায় এই উন্নতিতে আর মতবিরোধ করেননি। আর যাই করুক, ধূসরের মতো তো আর বসে খায়নি। সাদিপের চেয়ে ধূসর বয়সে বড়, সম্পর্কে ভালোবাসাটাও কোনো কমতি নেই। বাড়িময় মানুষের দু ভাইকে নিয়ে দুরকম নাচানাচি তাদের মধ্যে, কোনো প্রভাবই ফেলে না। মানুষ হিসেবে দুজন ভিন্ন মেরুর। সাদিপ শান্ত, ধীরস্থির, হাসি খুশি। ধূসর ঠিক বিপরীত তার। ব্রাউন্ডুলে সাহসী, বেপরোয়া, প্রচণ্ড অশান্ত ছেলে। সেজন্যই তো কর্তাদের যত চিন্তা, বিশেষ করে আমজাদ শিকদারের। ধূসর পরিবারের বড় ছেলে, জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট সে, যার মাথার প্রত্যেক কোষে ব্যবসা সামলানোর বুদ্ধি আছে। এমন এক রত্বের বিরুদ্ধে যাওয়া ভদ্রলোক কিছুতেই মেনে নিতে পারেন না। হাজারবার বারণ করলেও ধূসর মাথা দোলায় না। সায় দেয় ক্ষণিকের, কিন্তু আদৌলেতেও রাজনীতিতে ছাড়া নাম দেয় নাই। তাকে যে আর ফেরানো সম্ভব না। এতদিন বুঝে গেছেন আমজাদ, সাদিপকে নিয়ে বাপ চাচারা যেমন গদগদ ভাবো, ধূসরকে নিয়ে একই অবস্থা এই বাড়ির গৃহিণীদের। মিনা বেগম তো অন্ধতার প্রতি বাইরের লোক, বাড়ির লোক মাঝে মধ্যে ভুলে বসে ছেলে আসলে কার। রুবাইদা মিনার, ধূসর নিজেও মিনাটার নেওটা। খাবার চাওয়া থেকে শুরু করে যে কোনো কিছু, মাকে কম বড় মাকে হাঁক ছোড়ে বেশি। বাড়ির প্রতিটি মানুষকেই সে ভালোবাসে, বাসে না শুধু পিউকে। প্রখ্যাত নেড়ে মেয়েটা তার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য প্রচণ্ড মরিয়া। সাদিপ পানি খেয়ে গ্লাসটা পিওরের হাতে দিল। মেয়েটা আরেক দফা বিরক্ত হলো তাতে। টেবিলেই তো রাখা যায় এটা, ওর হাতে দেওয়ার দরকার কি। এই বিতপিহা পিওর এবার ঠেসে রাখতে পারল না, বলল ফটাফট, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদিপ ভাই। ছেলেটা ভ্রু কুঁচায়। কেন? এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কত কিছু মিস করি। একটা ভাবি থাকলে এটা আর হবে না। সাদিপের ঠোঁট দুটো বেঁকে গেল। লম্বা দীর্ঘ রেখার মতন হাসল সে। কিছু বলল না। কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়ালো, ফিরবে। এক পা বাড়িয়ে ফেরত এলো আবার। পিউ একই রকম বসে, ও কণ্ঠে খাদে নামিয়ে বলল, এই রহস্য একদিন বুঝবি পিউ। আর একটু বড় হ, তারপর বলবো। চলে গেলে সে। পিউ কৌতূহল নিয়ে চেয়ে থাকে। আঠরেতে পা দেবে সামনে। আর কত বড় হবে ও। ধূসরকে সকালের নাস্তা টেবিলে ছাড়া পাওয়া যায় না। সবার সাথে ও খুব কম খেতে বসে। দুপুরের বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে। রাতে ফিরে খাওয়া দাওয়ার পর অবশ্যই এই রুটিটির বিগত কয়েকদিনের। তাদের দলের মেয়র নির্বাচন সামনে, সে নিয়েই ধূসরের নিরতন খাটাখাটি, ছোটাছুটি। আজ শুক্রবার, একমাত্র সাদিপ ছাড়া বাকি সকলের ছুটির দিন। ধূসর ভাই এদিকেও বাড়ি থাকে না। এর কারণ বাপ চাচাদের সামনে না পড়ার চেষ্টা, পড়লেই তাদের
এক প্রশ্ন, ব্যবসায় জয়েন করবে কবে? আর কত রাজনীতিতে করবে? এবার ওসব ছাড়ো। বাক্যগুলো সব থেকে বেশি বলেন আমজাদ শিকদার। রাজনীতির সঙ্গে তার যৌন যৌন দূরত্ব। সেখানে বাড়ির বড় ছেলে এই নিয়ে পড়ে থাকুক, কোনো মতেই চান না তিনি। কিন্তু ধূসর প্রতিবারই প্রশ্নগুলো এড়িয়ে যায়, না ঠিক সুরাহা দেয়, যা তর্কে। এসব বাড়ির বহু পুরনো কাসুন্দি, যার নাড়াচাড়ায় প্রতিটি রহস্য এখন বিরক্ত হতাশ। আর তাই ধূসর খেতে বসে কর্তারা বাড়ি ছাড়লে বা বন্ধের দিন সবার খেয়ে ওঠার পর না মুখোমুখি হবে ওনাদের, আর না ওনাদের প্রশ্নের। পিউ হুটপুটিয়ে করে এসে নাস্তার টেবিলে বসলো। বড় যত্ন আর আশা নিয়ে পাশের চেয়ারে খালি রাখলো প্রিয় মানুষটার জন্য। ধূসর ভাই আসবেন, বসবেন এখানে। রাফিদ আপ্যায়ন চেষ্টা করলো ওখানে বসতে। পিউ কিছুতেই দিল না। না মানে না। মিনা ধমকালেন, পুষ্প চোখ পাকালো, কিন্তু পিউ অটল তার সিদ্ধান্তে। ধূসরের পাশে বসে থাকার অল্প সময়ের একটু অনুভূতিও তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কি কাউকে বলে বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতো আজকেও আহত হলো মেয়েটা। কথাবার্তা ছাড়াই সাদিব দুম করে বসে পড়েছে সেখানে। পিউ চেয়েও নিষেধ করতে পারেননি, কিন্তু মনে মনে ভীষণ ক্ষেপল ওর ওপর। এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এতগুলো চেয়ার ফাঁকা, এখানেই বসতে হলো। পিউ কপালে ভাঁজ সমেত চুপ করে রইল। বিষয়টা চোখে পড়ল পুষ্পর। বলল, তুই কি এতক্ষণ সাদিব ভাইয়ার জন্য চেয়ার ধরে রেখেছিস? পিউ না বলতে গেলেও খেয়াল করলো সাদিব ওর দিকে চেয়ে। মুখের উপর না শুনে যদি কষ্ট পান, তাই দুপাশে নাড়াতে চাওয়া মাথাটা সবেগে ওপর নিচে দোলালো। বোঝালো হ্যাঁ। সাদিব মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়, অথচ পিওরের থমথমে মুখটা দেখতেই পেল না। মিনা বেগম পুরোটা সেকে প্লেট ভরে নিয়ে এলেন। সুমনা তার থেকে একটা নিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়লেন। পাশেই চেয়ারে দু পা উঠিয়ে বসে বিরক্ত। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে। বয়স মাত্র 6 হলেও পাকামতে এগিয়ে। জবা বেগম মিনাকে বললেন, আপা তুমি এখন বসো, আমি বাকিটা সামলাই। তিনি ঘাড় নাড়ালেনও, বসলেন না। এরকম কাজে ব্যস্ত তখনও। বাড়ির বড় বউ হওয়ায় কাঁধে দায়িত্বের চাওয়া চাপ। এমন নয় যে কেউ চাপিয়ে দিয়েছে। মিনা বেগম যা করেন সে ইচ্ছায়, সংসারের প্রতি ভালোবাসা থেকে। কাজ ব্যতীত দুদন্ত বসে পারেন না। তিনটি পুরো টেবিল একবার চোখ বুলিয়ে বললেন, এ কি, ধূসর এখনো আসেনি? রান্নাঘর থেকে রুবাইদা উত্তর দিলেন, রাত করে ফিরেছে আপা, ঘুমাচ্ছে মনে হয়। মিনা পুষ্পকে বললেন, এই যা তো, ওকে তোল গিয়ে। কত বেলা হলো, খাবে না ছেলেটা? পিউ চকিতে চাইল, ফটাফট বলল, আপু থাক আমি যাচ্ছি। কারো কোনো উত্তরের আগেই ছুটে লাগলো সে। দুরন্ত কদম রেখে সুমনা সাবধান করলেন, আস্তে আস্তে, পরে যাবি। কে শোনে কার কথা? পিউ এক দৌড়ে ধূসরের ঘরে ঢুকলো। উত্তেজিত হস্তখানার ধাক্কায় চাপানোর দৌড় বাড়ি খেল দেয়ালে এসে। এত জোরে শব্দ হলো, পিউ ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে তাকালো বিছানার দিকে। না, ধূসরের ঘুম ভাঙেনি। পিউ স্বস্তি পেল, শ্বাস ফেলল মুখ ফুলিয়ে। ধূসর উপকৃত হয়ে ঘুমাচ্ছিল, নিঃশ্বাসের শব্দে জোরালো কোমর অবধি টানা কম্বলে। উদাম তার শ্যামলা পিঠ। পিউ আস্তে ধীরে এগিয়ে কাছাকাছি যায়, বিছানায় ঘেঁষে ফ্লোরে হাঁটু ভেঙে বসে। তারপর গালে হাত দিয়ে চেয়ে থাকে ধূসরের শক্তপোক্ত চিবুকের দিকে। ইস, কি দারুণ দেখতে উনি। আচ্ছা, কেন সাদিব ভাই সুন্দর বলে সবাই, তারা কি ওর চোখ দিয়ে কখনো ধূসর ভাইকে দেখেনি? এই যে মানুষটা ঘুমিয়ে আছে, এতেও যেন সৌন্দর্য কমেনি তার নিপুণতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সব থেকে শোভিত পুরুষটা শুয়ে। পিউ সন্তর্পণে হাত এগোলো,
এলোমেলো করে দিল ধূসরের মাথার চুল। মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকল, শুনছেন? উঠুন, সকাল হয়েছে তো। ধূসর নড়ে উঠল, চোখ মেলল না। উপর থেকে সোজা হয়ে শুলো আবার। তন্দ্রাচ্ছন্ন শব্দে আওড়ালো একটু। করে পিউ মুচকি হাসল। অভিনবিষ্টের ন্যায় চেয়ে থেকে বলল, আচ্ছা ধূসর ভাই, সারা জীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারবেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্য চা বানাবো, তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দেব আপনাকে। পৃথিবীতে যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে ডাকবো, ওগো শুনছো, তোমার চা এনেছি, উঠবে না? ঘুমে জুবুথুবু ধূসরের জবাব পেল না। এত গভীর ঘুম দেখে পিওরের মাথায় দুষ্টুমি ভর করে। ঠোঁট টিপে আরেকটু এগিয়ে বসলো সে। তর্জনী তুলে ধূসরকে কপালে ছোঁয়ালো। নাক ছুঁয়ে ছুঁয়ে টেনে নামানোর মধ্যেই আচমকা আঙ্গুলটা খপ করে চেপে ধরল ও। পিউ আঁতকে ওঠে, চমকে যায়। ধূসর চোখ মেলেছে, দুবদ্ধ চাউনি এদিকেই। পিউ ঢোক গিলল, বিড়বিড় করল, পিউ রে, এবার তো তুই গেলি।